ঘড়ি কাটায় রাত 11টা সুই সুই। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় গাড়ি চলছে নির্বিঘ্নে। এরই মাঝে স্বপ্নীর আর চোখে তাকাচ্ছে রাহিতার দিকে। সে কথা বলার চেষ্টা করছে কয়েকবার, কিন্তু বিশেষ সুবিধা হয়নি তাতে। দু একবার হু হা করে থেমে গেছে রাহিতা। অর্থাৎ গাড়িতে বসার পর থেকে সেই যে চুপ করে বসে আছে তো আছেই, স্বপ্নীলে কথাই বলছে না কোনো। মনে মনে বেশ বিরক্ত হয় স্বপ্নীল। এত রাগ তো আজকাল সে নিজেও দেখায় না। আশ্চর্য, মনের কথা ভেতরে রাখে না স্বপ্নীল, মুখ ফুটে জিজ্ঞেস করেই ফেলে। কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন? ফোন কোথায় আপনার? এবার শীতল কণ্ঠে জিজ্ঞেস করে রাহিতা। ওর কথায় কপালে ভাঁজ সোজা হয় স্বপ্নীলের। এতক্ষণে বুঝে রাহিতা কেন চুপচাপ আছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়। ও, এই জন্য এত রেগে আছো? অনেক ফোন দিয়েছিলে তাই না? কতবার ফোন দিয়েছি জানেন? শুধু একবার কল ব্যাক করে কি বলা যেত না আসতে দেরি হবে? আমার কতটা টেনশন হচ্ছিল, আপনি কি বুঝবেন এগুলো? স্বপ্নীলের দিক তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে রাহিতা। তা শুনে খানিকক্ষণ ওর দিকে নিষ্পলক তাকিয়ে থাকে স্বপ্নীল। অতঃপর দৃষ্টি সামনের দিক ফিরিয়ে ড্রাইভ করতে করতে বলে। সরি রাহি, জানি তোমায় অপেক্ষা করিয়েছি, কিন্তু আমি ইচ্ছে করে এমন করিনি। আসলে হয়েছে কি জানো, আমার 2-3টা বন্ধু যোগ দিয়েছিল আমাদের সাথে। সবাই ডিনার করে আড্ডা দেওয়ার মাঝে সময় পেরিয়ে যায়। তার মধ্যে আমার ফোনে চার্জ কম ছিল, সাইলেন্ট করেছিলাম অফিসে। বাসায় এসে সেটা চার্জ দেওয়া বা সাইলেন্ট অফ করার মতো সময় ছিল না। তোমায় নিয়ে তো ডিরেক্ট চলে এলাম না এদিকে, তাই ফোন কখন দিয়েছো বুঝতেই পারিনি। একসাথে এত কিছু বলে কিছুক্ষণ দম নেই স্বপ্নীল। অতঃপর পুনরায় বলে। তুমি এতক্ষণ পার হওয়ার পরেও ফোন দিচ্ছিল না দেখে আমার চিন্তা হয়। হাত ঘড়িতে সময় দেখে ফোন দিব এমন সময় দেখি ফোনে চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে। তখন মনে হলো আমার আগেই ফোন চেক করা উচিত ছিল। তুমি হয়তো আমায় না পেয়ে অপেক্ষা করছো, তাই তো আর কোনো কিছু না ভেবে দ্রুত চলে আসি। এরপরেও যদি তুমি রাগ করে থাকো, তাহলে আমি আর কি করতে পারি বলো? আচ্ছা ঠিক আছে। তুমি এখনও রাগ করে আছো তাই না? ঠিক আছে, বলো কি করলে তোমার ভালো লাগবে। এই প্রথম বিয়ে করেছি তো, বউয়ের রাগ ভাঙানো নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। রাহিতাকে হাসাতে মজার ছলে বলল স্বপ্নীল, কিন্তু ওর হাসি বেশিক্ষণ টিকলো না রাহিতার কথা শুনে। প্রেম তো করেছেন আগে, প্রেমিকার রাগ ভাঙানোর অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। হুট করে স্বপ্নীলের থমথমে মুখ দেখে রাহিতার নিজের টনক নড়ে। কখন যে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, মুখ থেকে টের পায়নি সে নিজেও। এখন পরিস্থিতি অন্যদিকে যেতে দেখে খানিকটা অপরাধবোধ ভর করে ওর মাঝে। স্বপ্নীলকে নীরব দেখে ইনিয়ে বিনিয়ে রাহিতা নিজেই বলে। আমি আসলে ওভাবে বলতে চাইনি, হঠাৎ করেই মুখ ফসকে বের হয়ে গেছে। ইটস ওকে, মিথ্যা তো বলনি, সত্যি বলেছ। তবে প্রেমিকার রাগ ভাঙানো নিয়েও আমার খুব একটা অভিজ্ঞতা নেই বুঝছো। মিহি কণ্ঠে উত্তর দেয় স্বপ্নীল। ওর কথায় ভ্রু কুঁচকে তাকাই রাহিতা। গোল গোল চোখে উত্তর করে। কেন? আনিক আপু রাগ করতো না বুঝি? করতো, কিন্তু তোমার মতন না। তোমায় আমি শুরুতে রাগহীন শান্তশিষ্ট মেয়ে ভাবতাম, কিন্তু এখন দেখছি তুমি একটা আস্ত অ্যাংরি বার্ড। রায়তা চোখ পাকিয়ে তাকাতেই হেসে ফেলেই স্বপ্নীল। কিছুক্ষণ বাদে গম্ভীর হয়ে বলে। আসলে আনিক খুব একটা রাগ করতো না, মাঝে মধ্যে হয়তো করতো, তখন আমি ওকে গান গেয়ে শোনাতাম, কিন্তু বাদ সাতটা একটা জায়গায়। কি? আগ্রহ নিয়ে শুধাই রাহিতা। ওর পছন্দ ছিল আধুনিক গান, আর আমার প্রিয় ছিল আগের দিনের ক্লাসিক্যাল অথবা কাওয়ালি এই ধরনের গান। আমাদের পছন্দ একে অপরের থেকে পুরোটাই আলাদা ছিল। হয়তো এই জন্য শেষ পর্যন্ত আমাকে আর ভালো লাগেনি ওর। নিজের মতোই আধুনিক কাউকে বেছে নিয়েছিল বিদেশ দিয়ে। কথাগুলো বলতে বলতে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়ে স্বপ্নীল। এতক্ষণ মনোযোগ দিয়ে ওকে লক্ষ্য করে রাহিতা। ওর প্রতিটা কথার ভাঁজে লুকিয়ে থাকা সূক্ষ্ম বিষাদের ছাপ স্পষ্ট টের পায় সে। মনে মনে ভাবে, নিজের অভিমানের আড়ালে স্বপ্নীলের পুরনো ক্ষতকে সে পুনরায় জাগ্রত করছে না তো। রাহেতার কোমল মন গলে যায় নিমিষেই। গিয়ারের উপরে রাখা স্বপ্নীলের হাতে হাত ছুঁয়ে দেয় আলতোভাবে। স্বপ্নীল ওর দিকে তাকাতেই কথা ঘুরিয়ে বলে। আগেকার দিনের গান তো আমারও ভীষণ প্রিয়, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। বৃষ্টির দিনে এক কাপ চা হাতে প্রিয়জনের সাথে বসে রবীন্দ্রসঙ্গীত অনুভব করার মজাটাই আলাদা। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে রাহিতা। ওর চঞ্চলতায় নিজের বিষাদ ঝেড়ে হেসে ফেলে স্বপ্নীল। যাক, অবশেষে মেয়েটা নিজের আসল সত্তায় ফিরে এসেছে। কে বলবে কাল রাত থেকে এই মেয়েটাই তার সাথে অভিমান করে একটু আগ পর্যন্ত কথা পর্যন্ত বলেনি। অথচ এখন সব মিলিয়ে একটু সঙ্গ পেয়ে সে যেন আগেকার মতোই স্বাভাবিক ও প্রাণোচ্ছল হয়ে গেছে। মেয়েটা যে ইচ্ছে করেই স্বপ্নের যাতে খারাপ না লাগে সেজন্য কথা ঘুরিয়েছে, তা বেশ বুঝে স্বপ্নীল। কিন্তু রাহিতাকে বুঝতে দেয় না ব্যাপারটা। মেয়েটা বড্ড সরল, স্বচ্ছ মনে অধিকারিণী। তাই তো হাসি খুশি রাহিতাকে এভাবেই মানায়।
মনে মনে ভাবে স্বপ্নিল। ওদের কথার মাঝেই গাড়ি এসে থেমেছে বাসার সামনে। নেমে পড়ার সময় চলে এসেছে। সিটবেল্ট খুলে গাড়ি থেকে রাহিতা নামতে যাবে এমন সময় ওর হাত ধরে আটকায় স্বপ্নিল। রাহি, হুম? আই থিঙ্ক এখন বিষয়টা ক্লিয়ার করা উচিত। কোন বিষয়? জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে রাহিতা। এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল বলে, আমি জানি তুমি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছো কয়দিনে, কিন্তু বিশ্বাস করো আমি ওভাবে মিন করে বলিনি তোমায়। তুমি শুধু এটাই দেখেছো যে আমি তোমায় বউ হিসেবে অস্বীকার করেছি, কিন্তু কখনো এটা ভেবেছো যে তার পেছনের কারণটা কি? স্বপ্নিলের কথায় আর চোখে ওর দিকে তাকায় রাহিতা। সত্যি তো, সে এটা কখনো ভাবেনি। কি এমন কারণ থাকতে পারে স্বপ্নিলের এমন করার? ওর ভাবনার মাঝে স্বপ্নিল আবারও বলে, এই যে আমি বারবার বন্ধুত্বের কথা বলতাম, সেটা কেন বলতাম জানো? কারণ আমার মতে পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে সবচেয়ে সহজ, নির্মল। তুমি জানো কেন? কারণ বন্ধুত্বের সম্পর্কে এত দায়বদ্ধতা থাকে না, এত ভুল বোঝাবুঝি থাকে না, আর না থাকে কোনো জোর। কারণ বন্ধুত্ব সবার সাথে হয় না, শুধু তার সাথেই হয় যার সাথে মানুষ মনের মিল খুঁজে পায়, যার সাথে মন খুলে জীবনের কথা বলা যায়, যার সাথে নির্দ্বিধায় নিজের মতো করে মেশা যায়, নিজের সব সিক্রেট শেয়ার করা যায়। আমি আমার সম্পর্কটা সেই পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলাম। আর থাকলো কথা আমাদের সম্পর্কের, তাহলে বলবো আমরা নিঃসন্দেহে স্বামী স্ত্রী। আর এটা আমি মুখে একবার কেন, হাজারবার বললেও দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না যে তুমি আমার বউ, এমনকি আমি নিজেও না। কিন্তু এত কিছু বোঝার পরেও আমি ঠিক কোন কারণে এই বিষয়টা বারবার এড়িয়ে চলতাম তা কি তুমি বুঝো না? রাহেতার চোখের দিক সরাসরি তাকিয়ে প্রশ্ন করে স্বপ্নিল। যে চোখের ভাষা পড়তে দিশেহারা হয় রাহেতা। স্বপ্নিলের গভীর দৃষ্টির মাঝে হারাই মন। অদ্ভুত কম্পন ধরে তনু মনে। খাবা খাবা গলায় সহসা সে প্রশ্ন করে, ক- কেন? কারণ আমি ভয় পাই রাহি, দ্বিতীয়বার কাউকে মন দিয়ে তাকে হারানোর ভয়, দ্বিতীয়বার কাউকে ভরসা করে তার থেকে বিনিময়ে বিশ্বাসঘাতকতা পাওয়ার ভয়। আমি জানি তুমি এমন নও, আমার সম্পর্কে এত কিছু জানার পরেও, আমার আগেকার খারাপ আচরণ সহ্য করার পরেও তুমি আমার সাথে আছো। হয়তো তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে থাকতো না, আমি নিজেও তোমার জায়গায় হলে থাকতে পারতাম না, কিন্তু তবু আমার মনে হয় যে অজানা ভয় হয়, সেটাকে কি করে থামাবো রাহি, আমায় বলো। স্বপ্নিলের প্রশ্নে নিরুত্তর হয় রাহিতা। এ প্রশ্নের কি জবাব দিবে এটাতে সে তার নিজেরও অজানা। তাই তার চুপচাপ দৃষ্টি ফিরিয়ে নেই। মাঝে নীরবে কাটে কিছুটা সময়। মনে মনে চলে কথোপকথন। এরই মাঝে নীরবতা ভেঙে বুক ভরে এক লম্বা শ্বাস নেই স্বপ্নিল। এরপর দৃঢ় কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র। এই সম্পর্কে কঠিন দায়িত্ববোধ যেমন আছে, ঠিক তেমনি একে অপরের প্রতি নির্মল বিশ্বাস আর স্বার্থহীন ভালোবাসার সেভাবেই প্রয়োজন। জানি একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আমার বিশ্বাস আমি তুমি সাথে থাকলে দুজনে এই উঁচু নিচু পথ মসৃণভাবে পাড়ি দিতে পারবো, একটা সুন্দর পরিসমাপ্তি ঘটাতে পারবো। শুধু আর একটু ধৈর্য ধরো প্লিজ, আমার জন্য। আশা ভরা চোখে রাহিতার দিক তাকায় স্বপ্নিল। এতক্ষণে রাহিতা নিজে ওর দিকেই তাকিয়েছে। স্বপ্নিলের কথায় পুরনো আশা জেগে ওঠে মনে। অন্তর প্রশান্ত হয় রাহিতার। স্বপ্নিলের বাড়িয়ে রাখা হাতে হাত রেখে ঠোঁটের হাসি রেখা টেনে বলে, আপনি মন থেকে আমাদের সম্পর্ক মেনে নেন, আমার স্ত্রী হিসেবে মেনে নেন। আমি তো শুধু এটাই চেয়েছিলাম। জোর করে আর যাই হোক, ভালোবাসা তো হয় না। আর আপনার পরিস্থিতিতে তো আরও না। তাই আমি কখনোই আপনাকে জোর করতে চাইনি। এতদিন মনের মাঝে কষ্টগুলো লুকিয়ে রেখে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই নিজেকে হালকা করতে আর আপনাকে আমার মনের অবস্থা বোঝাতে সেদিন ওইসব বলি। নিজের দুঃখ শেয়ার করা কি বন্ধুত্বের মধ্যে পড়ে না? আপনিও তো করেছিলেন, আমিও করেছি, এসব বরাবর। ভ্রু নাচিয়ে বলে রাহিতা। ওর কথার ধরনে হেসে ফেলে স্বপ্নিল। হাসতে হাসতেই বলে, তোমার হিসাব মিললে এখন গাড়ি থেকে নামি চলো, নয়তো দেখা যাচ্ছে পুরো রাত বাসার সামনেই কাটিয়ে দিচ্ছি আমরা। তারপর পরদিন সকালে তোমায় বাসায় খুঁজে না পেয়ে তোমার শাশুড়ি আমার নামে থানায় মামলা করে দিবে। ছি, আপনি কত খারাপ! চোখ পাকিয়ে স্বপ্নিলের উদ্দেশ্যে বলে রাহিতা। এরপর সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামে দুজনে। বাসায় ঢোকার আগে রাহিতার উদ্দেশ্যে হাত এগিয়ে দেয় স্বপ্নিল। সোহাস শেষে হাত মুঠোই বন্দি করে রাহিতা। দুজনের ঠোঁটের কোণে মুচকি হাসির আভাস। মিলিত কদমে নিজেদের সম্পর্কের এক অন্য সমীকরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। শুধু আকাশের চাঁদটাও যেন হাসছে তাদের পিছে। রাত এবং পিছনে ফেলে আসা
রাস্তাও যেন সাক্ষী আজ একজোড়া কপত কপতির মন বিনিময়ের নতুন অধ্যায়ের সূচনা। ভার্সিটি বন্ধ হয়েছে একদিন হলো মাত্র, অথচ গতকাল জন্মদিনে পার্টি হতে আসার পর থেকে যেন রাহিদার সময় কাটছে না বলা চলে। এদিকে হাতে পড়ে আছে সপ্তাহখানেক সময়ের ছুটি। পরদিন বিকেলে শাশুড়ির সাথে সোফায় বসে ঝালমুড়ি খেতে খেতে টিভি দেখছিল সে। কি করে ছুটির কদিন কাটানো এ বিষয়ে ভাবছিল মূলত। ঠিক সে সময় ড্রয়িং রুমের সেন্টার টেবিলে রাখা দিলারা বেগমের ফোন বেজে ওঠে। রায়তা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে শাশুড়িকে হস্তান্তর করে। কে ফোন দিয়েছে রাহি? আম্মা, লেখা আছে মা। ও, আমার মা ফোন দিয়েছে, দে কথা বলি। ফোন কানে ধরতেই মায়ের সাথে কথা হয় দিলারা বেগমের, এবং কিছুক্ষণের মাঝেই তার চেহারায় এক প্রকার হাসি খুশি ভাব দেখা যায়। কি কথা হচ্ছে পাশে বসে বোঝার চেষ্টা করছিল রাহিতা। এরই এক পর্যায়ে স্বপ্নীলের নানি রাহিতার সাথে কথা বলতে চাইলেন। ওনার সাথে কথা বলার এক ফাঁকে সে জানতে পারে স্বপ্নীলের মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সেটার দাওয়াত দেওয়া উপলক্ষেই ফোন দিয়েছেন তিনি। একই সাথে খানিক বাদে স্বপ্নীলের মামির সাথেও তার কথা হয়। এবার ওনারা সবাই মিলে দিলারা বেগমকে জোর করেন অবশ্যই নতুন বউকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে। বাবার বাড়ির চাপে পড়ে দিলারা বেগম রাজি হয়ে গেলেন। এদিকে বিয়ের ব্যাপারটাই যে সবচেয়ে খুশি সে হলো রাহিতা, যার খুশির ছাপ স্পষ্ট ভেসে তার চোখে মুখে। এভাবেই অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয়নি তার। নিজের বিয়ে হয়েছে শুধু মাসখানেক আগে, কিন্তু নিজের বিয়েতে কি আর ওভাবে মজা করা যায়? অবসর কাটানোর এক দুর্দান্ত সুযোগ পেয়েছে সে। তাই তো খুশি মনে রাহিতা সিদ্ধান্ত নিল এই বিয়েতে সে মন খুলে আনন্দ করবে। ওর হাসি মুখের দিকে চেয়ে স্মিতে হেসে দিলারা বেগম বললেন, এবার খুশি তুই? সকাল থেকে তো ভাবছিলি কিভাবে সময় কাটাবি, এখন তো মোক্ষম উপায় পেয়ে গেলি একটা। হ্যাঁ মা, আমি ভীষণ খুশি। কতদিন পর বিয়ে খাবো একটা। সামিরা কোচিং থেকে আসুক বাসায়, তারপর দুইজন মিলে প্ল্যান করব বিয়েতে কি পরবো, কি কি করব, এইসবের। আই এম সো মাচ এক্সাইটেড। আচ্ছা বাবা, সব করিস, তোদেরই তো দিন, নতুন নতুন বিয়ে হয়েছে, আমার ছেলেটার সাথেও একটু প্ল্যান করিস। ওনার শেষ কথায় চাঞ্চল্য মিয়ে যায় রাহিতার। দুই গালে ছেয়ে যায় ঈষৎ রক্তিম আভা। রাহিতার লাজুকতায় হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে মেয়েটার চঞ্চলতা দেখে খুশি হন। পুত্রবধূর হাসি মুখে যেন সর্বদা বজায় থাকে, মনে মনে সে দোয়া করতে ভুললেন না। সন্ধ্যায় বাসায় চলে এসেছে স্বপ্নিল। তবে আজ ভীষণ ব্যস্ত সে। যেহেতু হুট করে অফিস থেকে ছুটি নিচ্ছে সপ্তাহখানেকের জন্য, তাই স্টাফদের কাজ ভালোভাবে বুঝে দিতে হবে। ম্যানেজারকে দায়িত্ব দিয়ে এসেছে সে। পাশাপাশি নিজেও ফোনে টুকিটাকি কথাবার্তা বলছে বাসায় আসার পর থেকে। এরই মাঝে রায়তের শাড়ি টাড়ি বের করে ফেলেছে গোছানোর জন্য। কি কি নেবে না নেবে সব এখন থেকেই ঠিক করছে। কাল সকালেই বেরোবে তারা। বিয়েটা কি পড়বে না পড়বে ভাবতে ভাবতেই বহুক্ষণ পেরিয়ে গেছে তার। এদিকে স্বপ্নের এইসব বিষয়ে যেন কোনো হেলদোল নেই। রাহিতা দু একবার জিজ্ঞেস করলো ওর জন্য কোন শার্ট নিবে না নিবে, কিন্তু স্বপ্নের হিসেবে পাত্তাই দিল না। শেষমেশ বিরক্ত হয়ে রাহিতা বলেই ফেললো, এমন করছেন কেন বলেন তো? কি পরবেন বিয়েতে এটা অ্যাটলিস্ট বলেন। পাঞ্জাবি নিব নাকি শার্ট, কোনটা নেব সেটাও তো বলছেন না। এভাবে করলে আমি ব্যাগ কিভাবে গুছাবো বলেন তো? রাহিতার কথায় ফোন রেখে সোফা থেকে ওঠে স্বপ্নিল। বিছানায় ব্যাগপত্র নিয়ে বসে থাকা রাহিতার দিক এগিয়ে গিয়ে বলে, এসব করতে হবে না রাহি, আমার ব্যাগ আমি গুছিয়ে নেব, তোমায় কষ্ট করতে হবে না। তুমি নিজের ব্যাগ গোছাও, তাহলেই হবে। আরে কোনো কষ্টই হবে না, আমি নিজের ব্যাগ গুছাচ্ছি তো, সাথে আপনারটাও গুছিয়ে দেব, বলুন না। আমার নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যাস আছে রাহি, বলছি তো, তুমি তোমারটা গোছাও। এবার স্বপ্নিলের কথায় খানিকটা দমে যায় রাহিতা। সে তো স্ত্রীর অধিকারেই ওর ব্যাগ গোছাতে চাইছিল। এটাতে স্বপ্নিলে কি সমস্যা হতে পারে সে ভেবে পায় না। পরক্ষণেই ভাবে হয়তো স্বপ্নিলে সত্যি নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যেস, তাই এমন করে বলেছে। কেননা বিয়ের পর থেকে স্বপ্নিলকে নিজের বেশিরভাগ কাজ নিজেই করতে দেখেছে সে, তাই আর বেশি মাথা ঘামায় না এই ব্যাপারে। মনে আক্ষেপ মনের ভেতরেই চাপা রাখে। রাহিতাকে চুপ থাকতে দেখে স্বপ্নিল নিজেও পুনরায় ফিরে যেতে ধরে। হঠাৎ কি মনে করে যেন আবার রাহিতার দিকে তাকায়, আর তৎক্ষণাৎ তার নজর আসে রাহিতার উদাস মুখ। চুপচাপ একধানে কাপড় ভাঁজ করতে থাকা রাহিতার দিক তাকিয়ে স্বপ্নিল কি যেন ভাবে। তারপর নিঃশব্দে আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মাঝে নিজের পরিধেয় শার্ট প্যান্ট বের করে নিয়ে ফেরত যায় রাহিতার কাছে। স্বপ্নিলের ডাকে চোখ তুলে তাকায় রাহিতা। ওর হাতে কাপড় চোপড় দেখে কিছু ভেবে ওঠার আগে সেগুলো ওর হাতে ধরিয়ে দেয় স্বপ্নিল। রাহিতা কিছু বলার আগে নিজেই বলে ওঠে, নাও ধরো, আমারগুলো তুমিই গুছিয়ে দাও। কিন্তু আপনি যে বললেন। উফ, এত কথা কেন বলো রাহি, নিজেই তো চাইলে আমারগুলোর জন্য, আবার এখন নিজেই প্রশ্ন করছো। স্বপ্নিলের আচরণে মনে মনে খুশি হলেও তা মুখে প্রকাশ করে না রাহিতা।
চাপা হাসির আড়ালে নিজের খুশিটুকু সযত্নে লুকিয়ে রাখে। স্বপ্নের হাত থেকে শার্ট প্যান্ট নিয়ে সেগুলো একবার দেখতে দেখতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে রাখছি। তবে পাঞ্জাবি বের করলেন না যে? আমি তো ভেবেছিলাম বিয়ে পড়ানোর দিন পাঞ্জাবি পরবেন। তাহলে হুম, তা তো পড়তে চেয়েছিলামই, কিন্তু আপাতত চোখের সামনে কোনো পাঞ্জাবি পছন্দ হলো না। এক কাজ করো, তুমি সব কিছু গোছানো হয়ে গেলে আমার কাবার্ড ঘেটে ভালো দেখে একটা পাঞ্জাবি পছন্দ করে বের করে নিও। স্বপ্নের শেষের কথায় আরেক দফা খুশি হয় রাহেতা। শেষমেশ স্বপ্নীল কিনে ওর পছন্দ মতো পাঞ্জাবি পরবে। ঠোঁটের কোনো সরু হাসির রেখা টেনে মাথা নাড়িয়ে সায় দেয় রাহেতা। মিহি সুরে বলে, আচ্ছা, আপনি ব্যস্ত না খুব? কাজ করুন, আমি সব ঠিক করে রাখবো। হ্যাঁ, বেশ ব্যস্ত আজ। কাল সকালে বেরোতে হবে, তো সময়ও নেই বেশি। এখন আরেকটা ফোন করা লাগবে, আমি বারান্দায় যাই। ঘণ্টাখানিকের মাঝেই নিজের ব্যাগপত্র সব গুছিয়ে ফেলে রায়তা। অতঃপর স্বপ্নিলের জন্য পাঞ্জাবি বাছাই করতে আলমারির দিকে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ এদিক সেদিক খুঁজে নিজের শাড়ির সাথে মিলিয়ে মেরুন রঙের এক পাঞ্জাবি বের করে সে। বিয়ের পরে প্রথম কোনো অনুষ্ঠানে একত্রে করা, তার মধ্যে স্বপ্নিলের দিকের অনুষ্ঠান। বউ হিসেবে রাহেতের প্রথম দাওয়াত। সেই হিসেবে নবদম্পতি দুজন বিয়েতে এক রঙের পোশাক পরলে বেশ মানানসই লাগবে দেখতে। মনে মনে এক দফা নিজেদের কল্পনাও করে ফেলে রাহেতা। নতুন সুখের প্রজাপতিরা উড়ে বেড়ায় মন জুড়ে। রাহেতার মন বলছে গ্রামে থাকায় এক সপ্তাহ বেশ সুন্দর সময় কাটবে তার। স্বপ্নের সাথে ওর সম্পর্কের আরও উন্নতি হবে। দুরু দুরু বুকে আগামীকাল সকালে অপেক্ষা করে রাহেতা। মনে মনে প্রশস্তি নেই স্বপ্নের সাথে এক সুন্দর যাত্রার। গাড়ি পেছনে ব্যাগপত্র সব রেখে এসে ড্রাইভিং সিটে বসলো স্বপ্নিল। সামনে ওর পাশের সিটে রাহেতা বসে আছে, পেছনে দিলারা বেগম ও সামিরা। স্বপ্নিলের নানা বাড়ি বগুড়া, ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, বড় জোর ঘন্টা পাঁচেকের দূরত্ব মাত্র। গাড়ি চালু হতেই তিন রমণীর মুখে কথার খই ফুটল। বেশ কিছুক্ষণ যাবৎ এটা সেটা গল্প চলল। স্বপ্নিলের নানি বাসায় কে কে আছে বা না আছে, দিলারা বেগমরা কয় ভাই বোন, নানি বাড়ি যাওয়ার আগে রাহেতাকে এসব বিষয় অবগত করতে ভুললেন না তিনি। এদিকে স্বপ্নিল গাড়ি চালানোর মাঝে মাঝে নিশ্চুপভাবেই তাদের কথা শুনে যাচ্ছিল শুধু। ঢাকার ভেতর খানিকটা জ্যাম পেলেও গাজীপুর পার হতে রাস্তা ফাঁকা পেল তারা। এরপর ঘন্টা দুয়েক পেরিয়ে বঙ্গবন্ধু সেতু ওরফে যমুনা সেতুতে পৌঁছে গেল স্বপ্নিলের গাড়ি। রাহেতার উত্তরবঙ্গে আসা হয়নি কখনো, সেভাবেই বলা চলে আজ তার প্রথম এদিকে আসা। সেতুর কাছে আসতেই চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে জানালা দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল সে। সেতুর নিচ দিয়ে যমুনা নদীর বুকে ঘুরে বেড়ানো ছোট ছোট বড় নৌকা, একই সাথে ইঞ্জিন চালিত স্টিমার চলছে। দমকা হওয়ার সাথে নদীর উত্তাল ঢেউ মিলেমিশে যেন প্রকৃতির আসল সৌন্দর্য ফুটে উঠছে। রাহেতার মুগ্ধতা তার অভিব্যক্তিতে স্পষ্ট। এদিকে পেছনে বসা মা মেয়ে দুজনে সিটে হেলান দিয়ে আছে, উভয়ের চোখ জোড়া ঘুমে নিভু নিভু। লুকিং মিররে একবার তাদের দিক চোখ বুলিয়ে পুনরায় উচ্ছ্বাসিত রাহেতের দিকে নজর দিল স্বপ্নিল। ধীম আওয়াজে জিজ্ঞেস করল, তুমি মেবি এই প্রথম এলে না এদিকে? হ্যাঁ, এর আগে কখনো আসা হয়নি। এই সেতুর নাম শুনেছিলাম আমি আগে, কিন্তু ওঠার সুযোগই হয়নি কখনো। আজ এইদিকে এসে বেশ ভালো লাগছে। কি সুন্দর আপনাদের উত্তরবঙ্গ। হুম, বেশ সুন্দর। জানি না সময় হবে কিনা, তবে সুযোগ পেলে তোমাকে একবার ঘুরিয়ে দেখাবো শহর। সত্যি, আমি অপেক্ষা করব। খুশিতে গদগদ হয়ে জবাব দিয়ে রাহেতা। আর চোখে ওর ভাবান্তর দেখে মনে মনে হাসে স্বপ্নিল। সেতু পার হয়ে আরেকটু দূর যেতেই সিরাজগঞ্জের এক হোটেলে যাত্রাপথের খানিকটা বিরতির জন্য থামে তারা। গাড়ি থামতেই পেছন থেকে জেগে ওঠে দুই মা মেয়ে। ততক্ষণে দুপুর হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ হোটেলের বাইরে হাঁটাহাঁটি করে গাড়ি ওঠার আগে আশেপাশে আর একবার দেখছিল রাহেতা। সেদিকে লক্ষ্য করে স্বপ্নিল ওর কাছে যেয়ে মিহি স্বরে বলল, আইসক্রিম না ড্রিঙ্কস? লাগবে না। আচ্ছা, আইসক্রিম খাবে তাই তো? কোন ফ্লেভার বলো? বললাম তো লাগবে না। লাজুক হেসে বলে রাহেতা। সেদিক চেয়ে স্বপ্নিল আবারও বলে, ও, ভ্যানিলা। আচ্ছা, আনছি। কথাটি বলেই পেছন ফিরতেই আলতোভাবে ওর হাত চেপে ধরে রাহেতা। ওর দিক না ফিরেই স্বপ্নিল ঘাড় কাত করতে মিনমিনিয়ে বলে, চকলেট ফ্লেভার। এবার ওর কথায় হেসে ফেলে স্বপ্নিল। এরই মাঝে কানে প্রতিধ্বনিত হয় সামিরার কণ্ঠ। ভাইয়া, আমার জন্য ভ্যানিলা। পেছনে ফিরে বোনের দিক তাকায় স্বপ্নিল। আইসক্রিমের নাম শুনে সামিরার জলে জলে মুখের দিক তাকিয়ে শয়তানি হেসে বলে, তোর জন্য কিচ্ছু আনবো না, আমাদের তিনজনের জন্য আনবো শুধু। উফ ভাই, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? সারা জীবন করব, তোর সমস্যা? তুমি একটা অসহ্য। মেয়েকে রাগ দেখিয়ে চেঁচিয়ে ওঠে সামিরা।
ভাই বোনে খুনসুটি দেখে হেসে ওঠে দিলারা বেগম ও রাহিতা। সেদিক পাত্তা না দিয়ে স্বপ্নিল চলে যায় আইসক্রিম আনতে। যেতে যেতেই মনে মনে ভাবে এবার লাইনে এসেছে রাহিতা। মূলত এতক্ষণ রাহিতার দৃষ্টি লক্ষ্য করছিল সে। কিছু দূর দাঁড়ানো কয়েকটা বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়েছিল সে। এতেই স্বপ্নিলে মনে হয়েছে সে হয়তো আইসক্রিম খেতে চায়, তাই তো আন্দাজ ঢিল মারছিল এবং সে সফল। কিন্তু স্বপ্নিল ভেবে পায় না রাহিতার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তবে সেটা সে ওকে সরাসরি বলে না কেন। এখন তো অ্যাটলিস্ট ওদের মধ্যকার সম্পর্কটা যথেষ্ট স্বাভাবিক হয়েছে। পুরোপুরি মিলেমিশে না গেলেও তারা দুজনই যে নিজেদের দিক থেকে ঠিকই চেষ্টা করছে নিজেদের সম্পর্কে মজবুত করার। তবে কি রাহিতার মাঝেও কোনো জড়তা কাজ করছে? আর মনে ভাবে দ্বিধাগ্রস্ত স্বপ্নিল। মনে মনে ভাবে মেয়েটা ওর জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আর নয়। এবার নিজের পাশাপাশি সে চেষ্টা করবে রাহিতাকে ওর সাথে পুরোপুরি সহজ করার। এসব ভাবনার মাঝেই সবার জন্য আইসক্রিম নিয়ে ফিরে আসে স্বপ্নিল। অতবার সবাই আবার যাত্রার উদ্দেশ্য বের হলো। বগুড়া যাওয়ার বেশিক্ষণ যে বাকি নেই আর। প্রশস্ত এক বাড়ির সামনে এসে গাড়ি থামে। জানালা দিয়ে সেদিক তাকিয়ে না চিনেও রায়তা বুঝলো এটাই স্বপ্নিলের নানা বাড়ি। তার ভাবনা শেষ না হতেই গাড়ি থেকে নামতে শুরু করলো সবাই। রায়তা বের হবে ততক্ষণে স্বপ্নিল নিজের সিট থেকে বের হয়ে এসেছে ইতোমধ্যে। ফলে সে নিজেই রায়তার জন্য গাড়ি দরজা খুলে দিল। সেদিক চেয়ে মুচকি এসে বের হলো রায়তা। এমন সময় দিলারা বেগম কাছে এসে বললেন, এটাই আমার বাপের বাড়ি, বুঝলি রাহি? অনেক মাস পর আসা হলো এখানে। ভেতরে চল তাড়াতাড়ি, আর মাথায় আঁচলটা টেনে নে। বিয়ের পর প্রথমবার আসছিস, নতুন বউ। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ওনার কথায় সায় নাড়িয়ে সবাই বাড়ির ভেতরে ঢুকবে এমন সময় স্বপ্নিল বলে, তোকে লাগেজ নিতে গিয়ে বলেছে। দীপ্তকে ডাকলেই তো ওরা নিয়ে যাবে। এই প্রথমবার তোর বউ আসছে এখানে, তুই কোথাও বউয়ের সাথে ঢুকবি? তা না, যত সব। দিলেরা বেগমের কথা শেষ না হতেই একটা ছেলের কণ্ঠ শোনা যায় বাসার সামনে থেকে। স্বাস্থ্যবান এক যুবক ছেলেকে আসতে দেখা যায় এদিকে। মুখে যার লেগে আছে মুচকি হাসি, এক গালে টোল। তাদের দিকে এগিয়ে আসছে সে। ওকে আসতে দেখে স্বপ্নিল এক গাল হেসে বলে, আরে দীপ্ত যে, কেমন আছিস? অনেকদিন পর দেখা তোর সাথে। রাহি, এ হলো দীপ্ত, আমার মামাতো ভাই। স্বপ্নিলের কথা শুনে রাহিতা হালকা হেসে সালাম দেয় তাকে। রাহিতাকে সালামের উত্তর দিয়ে স্বপ্নিলের দিক চেয়ে দীপ্ত বলে, ফুফি তো ঠিকই বলেছে ভাইয়া, তুমি ভাবির সাথে ভিতরে যাও, আমি তোমাদের লাগেজ নিয়ে যাচ্ছি ভিতরে। মা সে কখন থেকে অপেক্ষায় আছে তোমাদের, যাও। দীপ্তর কথায় সবাই ভেতরে ঢুকে। দরজা খোলাই ছিল। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই মধ্যবয়সী এক মহিলা হাসি মুখে এগিয়ে আসেন। দিলারা বেগমকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছেন আপা? এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আমাদের নতুন বৌমা কোথায় দেখি? শাশুড়ির ইশারায় ওনার সামনে এগিয়ে এলো রাহিতা। তাকে দেখে মুগ্ধ চোখে তাকালেন মহিলা। রাহিতার গালে হাত রেখে আদুরি কণ্ঠে বললেন, মাশাল্লাহ, তুমি তো আসলেই সুন্দর। আমি স্বপ্নিলের বড় মামি, চিনেছো আমায়? সেই যে বিয়ের দিন দেখেছিলাম তোমায় বিয়ের সাজে। এখন তো দেখছি এমনিতেও তুমি কম সুন্দর নও। আমাদের স্বপ্নিলের সাথে বেশ মানিয়েছে, মাশাল্লাহ। মামির কথায় লজ্জায় মাথা নুইয়ে যায় রাহিতার। বড় স্বপ্নিলের নানি ছোট মামিদের সাথে দেখা হয় তার। সবার সাথে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় শেষে সবাই রেস্ট নেওয়ার জন্য বসে তারা। জার্নির ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত পরিবেশন করা হয় তাদের। সবেমাত্র শরবত খেয়ে খানিকটা জিরিয়েছিল রাহিতা। লম্বা এক জার্নির পর সকলের সাথে কুশল বিনিময় করতে করতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে। ওকে চুপচাপ বসে থাকতে দেখে স্বপ্নিল প্রশ্ন করে, কি হয়েছে, মন খারাপ? কই না তো। তাহলে এমন চুপচাপ বসে আছো কেন? প্রকোশকে জিজ্ঞেস করে স্বপ্নিল। ওর কথায় বিরক্ত হয় রাহিতা। সে নতুন বউ হিসেবে এসেছে মাত্র বাড়িতে, কাউকে চিনেও না এখনো ঠিক মতো। চুপচাপ থাকবে না তো কি করবে? নাচবে? বিরক্তি না দমিয়ে দাঁতে দাঁত চেপে স্বপ্নের দিক তাকিয়ে বলে, কই না তো। তো কি করতে বলছেন আমায়? নাচবো এখানে? ওর কথায় হুহা হেসে ওঠে স্বপ্নিল। সকলেই অগোচরে রাহিতার নাক টেনে দিয়ে নিচু স্বরে বলে, এত খেপেছো কেন অ্যাংরি বার্ড? আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম। তবে তুমি নাচতে চাইলে আমি কিন্তু সঙ্গ দিতেই পারি তোমায়। কি বলো, নাচবে নাকি? স্বপ্নিলের দুষ্টু হাসি ও মস্করা কথায় নাক ফুলে শ্বাস ছাড়ে রাহিতা। স্বপ্নিল থেকে মুখ ঘুরিয়ে সামিরার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। স্বপ্নিলও হাসি খুশি ভাবে ওর মামাতো ভাই বোনদের সাথে কথা বলছিল। এমন সময় দীপ্তকে আসতে দেখা যায়। তার মুখ দেখে মনে হচ্ছে সে খানিকটা চিন্তিত। ও কিভাবে দেখে স্বপ্নিল জিজ্ঞেস না করে পারে না। কি হয়েছে তোর দীপ্ত? এনিথিং রং? আমার কিচ্ছু হয়নি ভাই,
এখন যা বলতে চাচ্ছি তা শুনলে তোমারই মুড অফ হয়ে যাবে। মানে কেন? স্পিক আপ। দীপ্তকে তাড়া দেয় স্বপ্নিল। জানার আগ্রহ বেড়েই চলেছে মনে। ধীরে সুস্থে দীপ্তর জবাব আসে। সীমা ফুফি আসছে স্বপ্নিল ভাই, মাত্র খবর পেলাম আজ রাতে নাকি পৌঁছানোর কথা এখানে। দীপ্তর কথায় ভ্রুযুগল কুচ থেকে যায় রাহিতার। এই সীমা ফুপি আবার কে? ওর চিন্তার মাঝেই সামিরা আটকে ওঠে। এবার সামিরার দিক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে স্বপ্নিলের দিক তাকাতেই চোখ আটকে যায় রাহিতার। স্বপ্নিলে এতক্ষণের হাসিমুখ অন্ধকারে নিমজ্জিত হয়। তার পরিবর্তে শক্ত চোয়াল, মুষ্টিবদ্ধ হাতের মুঠো। সবার এমন রিয়াকশন দেখে কপালে চিন্তার ভাঁজ বেড়ে যায় রাহিতার। হচ্ছেটা কি এখানে? কে এই মহিলা যার আসার কারণে সবাই এমন চিন্তিত? আসলে ভাবনার বিষয়।